ঘুরতে, নদীর পাড়ে। হাসলো প্রণবী সামান্য। কিন্তু আমি তো কিছুই দেখতে পাবো না। ইরফান কিছু পলক চেয়ে থেকে বলে উঠল, তোমার দেখার জন্য নিয়ে যাচ্ছি না তো নদীর পাড়ে। তবে নদী তোমায় দেখবে সেজন্য নিয়ে যাচ্ছি। একেবারে ধীরস্থির বলল কথাটা ইরফান। লোকটার কথায় প্রণবী আবারও বিভোর হয়। রাঙা মুখটা ঘুরিয়ে নেয়, অন্য পাশে লোকটাকে বসতে দেবে না তাই। ইরফান শুয়ে শুয়ে পা নাচাচ্ছে। হঠাৎ আন মনে গেয়ে উঠল, তোমারে দেখিব পরাণ ভরিয়া, আসমান জুড়িয়া দরিয়া। প্রণবী আরেকটু গুটিয়ে নেয় লজ্জায়। নতুন নতুন প্রেমে পড়া ষোড়শী কিশোরীর মতো দুলতে থাকে ভেতরে ভেতরে। ইরফান গান থামিয়ে বলল, উপস সরি, তুমি তো আবার আজগুবি গান পছন্দ করো না। প্রণবী উঠে বসে, ওর হাত চেপে ধরে ইরফান। যাচ্ছ কোথায়? আমি কি বিরক্ত করলাম তোমাকে গান গেয়ে? অনুভূতি চেপে রেখে প্রণবী দুপাশে মাথা নেড়ে বলল, আমার বিশ্রাম নেওয়া শেষ, তাই যাচ্ছি। দুপুরে একযোগে খেতে বসেছে সবাই বাড়ির নতুন বউকে নিয়ে। এবেলায় আলো খাইয়ে দিচ্ছে প্রণবীকে। হাসি আড্ডার মাঝখানে আলো শামিনকে বলে উঠল, নিজাম কাকাকে রেখে দিতে পারলেন না? একবেলা খাওয়াতাম। সেই থাকলো না, জোর করেছিলাম। একটা কথা ভাইয়া, একটা জরুরি কথা। কি? খেতে খেতেই সবাইকে বলে দিল শান্ত। নিজাম মাহমুদ যাওয়ার পরপরই তাকে কল করে প্রস্তাব দিয়েছে সেহার জন্যে। সেহা ওখানে ছিল না তখন। বড়রা সবাই প্রস্তাবের বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিলেও কিঞ্চিত রেগে গেল ইহান ইরফান। ইহান বলল, তুমি কিছু বলেছো? সেটাই তো আলোচনা করতে চাইছি। ছেলেটার সম্পর্কে ঢের শুনেছি, দুদিন সামনাসামনি দেখেছি। আমার এমনই পছন্দ ছিল, তবে সেহার জন্য ভাবিনি। আজ তো প্রস্তাব পেলাম, এটা নিয়ে ভাবা উচিত না বলো? বিরক্ত ইরফান। পাগল হয়েছ শান্ত বাবা? মানছি উজ্জ্বল মাহমুদ অমায়িক পার্সন এবং অনেক উপযুক্ত, তাই বলে আমাদের শেহুর সাথে? শেহু কত পিচ্ছি, বয়সের গ্যাপ অনেক। তো স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দেয় ইরফানকে, বয়স কি খুব বেশি? একটা ছেলে প্রতিষ্ঠিত হয় তো এই বয়সে। তোদের বয়সে কয়টা ছেলে প্রতিষ্ঠিত দেখাতে পারবি আমাকে? দেখা, আমি তো দেখি না। দুই একটা দেখলেও তাদের বুঝ ব্যবস্থা থাকে হাঁটুর নিচে। ইহান বলে ওঠে, তো উঠে পড়ে লেগেছে কেন ওকে এখনই বিয়ে দিতে? ও বুড়ি হয়ে যাচ্ছে, পড়াশোনা রানিং। শ্বাস ফেলল শান্ত। সে তোরা আমার জায়গায় থাকলে বুঝতি, যদি তোদের মা মারা একটা মেয়ে থাকতো, তাও আবার চাপা স্বভাবের। ওকে তো আমি দেখি সারাদিন কি বিষণ্ণ থাকি। ওর একটা সঙ্গী দরকার ইহান। আমি বাবা হয়ে আর পারছি না ওর বিষণ্ণতা কাটাতে, ওর মন বুঝতে। ইহান চুপ হয়ে গেল। ইরফান বলল, বিয়েতে তো আমাদের আপত্তি নেই, বলছি আরেকটু কম বয়সী পাত্র। শামিন বলে উঠল, যদি শান্ত ঠিক মনে হয় তবে দেখা দেখি করতে পারো। আমার পরামর্শ এটি, তবে সবটাই সেহার থেকে অনুমতি নিয়ে। সত্যি বলতে উজ্জ্বলকে আমার খুব পছন্দ হয়েছে। খুবই প্রগতিশীল চিন্তাধারার ছেলে, তার উপর সাইকোলজিস্ট, জ্ঞানী। আর আমাদের চাপা স্বভাবের মার জন্য আর কি চাই? যদি আমার থেকে সাজেশন চাও তো আমি বলবো অলোকে গন। বয়সের ব্যাপারটা আমাদের নয়, সেহার বিবেচনা। ওর মতামত নেবে আগে। ইলহাম ইসমামও সাই দিল, বলে উঠল, সত্যি হাতের কাছে কত উপযুক্ত একটা পাত্র, সুন্দর, শিক্ষিত, মাল্টি ট্যালেন্টেড। থমথমে মুখে বসে আছে ইরফান। ইহান পরিয়দের দুই ভাইকে বলল, এত খুঁতখুত করিস কেন? আমরা বড়রা একটা সিদ্ধান্ত নিয়ে দেখি না। এইবার সব তো তোদের কথা মতোই হয়ে এসেছে। ইহান জবাব দিল, শেহুকে কষ্ট দিয়ে কোনো দেখা দেখি নয়। ঋতু বলল, সবই ঠিক, তবে একটা সমস্যা আছে। উজ্জ্বল এতিম ছেলেটা, এ বাড়ির একটা বাচ্চাও কি শ্বশুর শাশুড়ির আদর পাবে না? ইরহাম বিরক্ত ভঙ্গিতে বলল, এই তোমাদের মহিলাদের বাতিক, এটা কোনো সমস্যা হলো? সমস্যা ভাবলেই সমস্যা। দাম্পত্য জীবনের শ্বশুর শাশুড়ির গুরুত্ব অনেক। অবশ্য আজকাল তো সবকিছুই স্বাভাবিকভাবে নেন আপনারা, মুক্তমনা বলে। যদি এখন আপনার বড় ছেলে এক বাচ্চার মা বিয়ে করে নিয়ে আসে, তখনও বলবেন সঠিক আছে, কারণ আপনারা মুক্তমনা। ইহান খাচ্ছিল। মায়ের কথা শুনেও কেসে উঠল আচমকা। কাঁদতে থাকলো অনবরত। চমকে উঠল ইরফানও। দাদাদের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে তাকিয়ে রইল নির্নিমেষ। ইহান খাওয়া শেষ না করেই উঠে চলে গেল। অবাক হলো সবাই। টেবিলে গুঞ্জন উঠল,
আশ্চর্য, ছেলেটার কি হলো? ইনশিরাহ গিয়ে দাঁড়ালো ঘরের সামনে। প্রণবীকে সেহা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে শাড়ি পরিয়ে, একটা কলাপাতা রঙের সবুজ শাড়ি আর সাথে সাদা ব্লাউজ, দুহাতে ভর্তি করে পরিয়ে দিয়েছে সবুজ চুড়ি, চুলে বিনুনি করে দিচ্ছে এখন। ইরফান আনোয়ারের সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনশিরাহকে দেখে বলল, কি? ইনশিরাহ চিন্তিত ভীষণ। বাড়ির সবার আপত্তি অমান্য করে এই বৃষ্টি বাদলার দিনে এই ছেলে অত দূরে নদীর পাড়ে যাবে নাজুক মেয়েটাকে নিয়ে। তার চিন্তা হচ্ছে, ঘরে ঢুকে মৌকে বলল, যাবি তুই? এবার মেজাজটা হারিয়েই ফেলে ইরফান। ঘুরে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলে, না রে, আমি পারবো না। এক কাজ কর, তুই চল, তোর বরকে নে। তোর বাপ, চাচা, তোর মা, চাচি, বড় দাদান আর তার দলের লোক, এই বাড়ির দারোয়ান, পারলে জ্ঞানী আপাদেরও ডাক। তারপর আমাদের গলির কুত্তা টমিকেও নেয়, কারণ আমি এতটাই অযোগ্য অপদার্থ যে বউকে নিয়ে ঘুরতেও পারবো না। আমাদের দরকার পড়বে তোদের। চল চল, সবাই চল, খুব মজা হবে। হড়বড় করে বলে ইরফান, লম্বা লম্বা শ্বাস ফেলছে। তারপর হাঁপাতে হাঁপাতে বলে, কি ভাবিস কি তো আমাকে? প্রণবী চুপচাপ ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে বসে আছে। ইনশিরাহ ঠোঁট ফুলালো, ধুর, রেগে যাচ্ছিস কেন? চিন্তা হয়তো। আচ্ছা যা, এনজয় কর, তবে কোথাও নেমে ওর হাত ছাড়িস না ভুলেও, কেমন? ইরফান জুতোর ফিতে বেঁধে নিয়ে এসে বিছানায় বসে থাকা প্রণবীর হাত আগলে ধরে তাকে ওঠায়। শান্ত ভঙ্গিতে ইনশিরাহকে জবাব দেয়, সেটা তো এই জন্মে না। ইহান নিমেষহীন চেয়ে চেয়ে দেখছে শুদ্ধকে, দেখছে প্রেরণাকে। একটা লোক শুদ্ধকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে রেখেছে পরম স্নেহে। মনে হচ্ছে লোকটা শুদ্ধর খুব অধিকারের কেউ। প্রেরণা হেসে হেসে কথা বলছে লোকটার সাথে। সেকেন্ড ফ্লোর থেকে নিচতলায় গ্রাউন্ডে দৃষ্টি দিয়ে রেখেছে ইহান। এখানে এই শপিং মলে তার কিছু কাজ ছিল। হঠাৎ এভাবে প্রেরণাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল সে। লোকটা শুদ্ধকে দুগালে চুমু খাচ্ছে। প্রেরণার মুখ দেখে মনে হচ্ছে প্রেরণার অতি আপন কেউ। হাসি থামছেই না মুখ থেকে, অথচ প্রেরণা এভাবে হাসে না সব সময়। ইহান এগিয়ে যায়, ওরাও এক্সেলেটার চড়ে দোতলায় উঠছে। লোকটা এরপর বিদায় নিয়ে চলে যায়। প্রেরণা আর শুদ্ধ হাত নেড়ে ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হয় ইহানের। শুদ্ধ ইহান আঙ্কেলকে দেখা মাত্রই ছুটে এসে কোলে উঠে গেল প্রেরণাকে বিব্রত করে। ইহান ওর দোগালে চুমু খেয়েই তাড়াতাড়ি করে বলল, উনি কে ছিলেন শুদ্ধ? প্রেরণা চোখ তুলে তাকায়। মুহূর্তেই অস্বস্তি ছেয়ে যায় তার গোটা মুখে। এটা কেমন প্রশ্ন লোকটার? যেই থাকুক সে এভাবে জানতে চাইবে কেন? এমন আচরণ চাই এই লোকটার সাথে? মাঝে মাঝে লোকটা অনেক এলোমেলো হয়। ইহান উত্তরটা জানতে আগ্রহী। সে কোনো ম্যানার্সের ধার ধারল না, আবারও বলে উঠল, কে উনি? চাচু। শুদ্ধের জবাব পেয়ে ইহান প্রেরণাকে দেখে। পরপর নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। প্রেরণা বলে ওঠে, প্রণমীকে নিয়ে ইরফান বেরিয়েছে শুনলাম। চিন্তা করবেন না, ওরা পারবে। অল্প হাসে প্রেরণা। চিন্তা করাটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, বুঝলেন? ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে বলল, মুখ ভার কেন? মাম্মা বকেছে? আর বলবেন না, এসেছি প্রয়োজনীয় শপিংয়ে। বারবার বলেছি এসো না আমার সাথে, আমি ব্যস্ত থাকবো। বলেছি একটু জ্বালাবে না আমাকে। উনি গুড বয় হয়েই থাকবে। এখানে এসেই গেমিং জোনে যেতে চাইছে। ওদিকে রাত কাজ পড়ে আছে আমার। আপনি যান, আপনার শপিং শেষ করুন, আমি নিয়ে যাচ্ছি ওকে। আমি আপাতত ফ্রি। 1 ঘন্টায় হবে না আপনার আচ্ছা 1 ঘন্টায় হবে না আপনার শপিং? অপ্রস্তুত প্রেরণা মিনমিন করে বলল, জি, তবে আপনি যান, এসবের প্রয়োজন নেই। বলেই শুদ্ধকে ইহানের কোল থেকে টেনে নিতে চাইলে ইহান পিছিয়ে গিয়ে কপাল কুঁচকে ফেলে, ধরে ফেলে প্রেরণার হাতটা। চমকাই প্রেরণা, বিব্রত হয় ইহানও। তড়িৎ হাতটা ছেড়ে দিয়ে গম্ভীর হয়ে বলে, আপনি যান। শুদ্ধ ইহান আঙ্কেলের গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রেরণা হতাশ দৃষ্টিতে ছেলেকে কয়েক সেকেন্ড দেখে বলল, এভাবে লাই দেবেন না ওকে, এটা ঠিক না। ইহানের মুখ গম্ভীর, আওয়াজ গম্ভীর, বলল, ব্যাখ্যা করুন কেন ঠিক না? একদিন ফলস পজিশনে পড়তে হবে আপনার এই আদরের জন্য। আমাদের দুজনকে সাফার করাবে।
বলেই প্রেরণা ঘটঘট করে হেঁটে চলে যায় সেখান থেকে। ইহান শুদ্ধকে নিয়ে শটান দাঁড়িয়ে আছে, চেয়ে আছে প্রেরণার প্রস্থানের দিকে। আচমকা অস্ফুটে বিড়বিড় করে ওঠে, আপনি আমাকে যে পজিশনে ফেলে রেখেছেন তার চাইতে খারাপ পজিশনে নিশ্চয়ই ফেলবে না। শুদ্ধ বোঝে না ওসব কথা, বলে উঠল, মাম্মা তোমাকে কি করেছে আঙ্কেল? ওর গালে আর একটা চুমু খেয়ে গেমিং জোনের দিকে হাঁটতে হাঁটতে বলে, অনেক কিছু বেটা। গাড়ি থেকে হাত ধরে ধরে প্রণবীকে এনে দাঁড় করালো ইরফান। চরে পাথরে চর, জুতা খুলে রেখে হাঁটছে প্রণবী। পায়ের নিচে ভেজা পাথর আর গা হিম করা ঠান্ডা আবহাওয়া, ঝিরি ঝিরি বৃষ্টি। প্রণবীর ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। ইরফান খুশি খুশি মুখে বধূর চোখে মুখে লেপ্টে থাকা হাসিই দেখছিল। নদীতে বোট আছে? প্রণবীর উচ্ছ্বসিত স্বর যা সে শান্ত স্বভাব দিয়ে চেপে রেখেছে। আছে, তবে ওঠা যাবে না, আবহাওয়া অনুকূলে নাই। ওকে ধীরে ধীরে একটা মস্ত পাথর খণ্ডে বসিয়ে দিল ইরফান। প্রণবী বলল, জায়গাটা তো নিলেবেলে কেন? পর্যটন এরিয়া, এখান থেকে 2 কিলোমিটার আগে ছেড়ে এসেছি, লোক নেই এদিকটায়, এই জন্যই আসা। কেন? নদী তোমাকে শান্তিতে নেপড়িতে দেখবে তাই। প্রণবী হাসি হাসি মুখ করে উঠে দাঁড়ায়। আমি হাঁটবো, আমাকে বলে দিন কাটা পাথর নেই নাকি আছে? লিলুয়া বাতাসে কলাপাতা রঙের শাড়ির আঁচল দুলছে একটি নির্দিষ্ট তালে। প্রণবী হাঁটছে, ওর চুরির রেনিঝিনি আওয়াজে মুখরিত হয়েছে আশপাশটা। ইরফান প্রণবীর পিছু পিছু হাঁটছে পকেটে ডান হাত ঢুকিয়ে। দৃষ্টি একবার প্রণবীর পায়ে, একবার ওর শাড়ির আঁচলে। হঠাৎ প্রণবী থেমে যায়, পায়ের নিচে কিছু আটকেছে। ঝুঁকে ওটা তুলে হাতে নিয়ে বোঝার চেষ্টা করছে জিনিসটা কি। ইরফান এগিয়ে যায়, বর্ণনা করতে থাকে। পেট মোটা, সবুজ একটা করে পাতা আছে, গুল্ল জাতীয় উদ্ভিদ। কচুরি পানা? ইয়েস, জোয়ারের পানিতে ভেসে এসেছে। হাসে প্রণবী। আমার নদী থেকে কতটা দূরে? আমরা নদী থেকে কতটা দূরে? 12 কদমের মতো। শব্দ নেই কেন? নদী শান্ত, ঢেউ নাই, পানি ঘোলাটে। প্রণবী চুপ হয়ে যায়। এত কিছু সে ইমাজিন করতে পারছে না। তার মন খারাপ হয় হঠাৎ। বেকার বেকার এলো সে। ইরফান সামান্য হেসে ওর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ওকে কোলে তুলে নেয় হঠাৎ। প্রণবী চমকায়। কি করছেন কি? নির্লিপ্ত ভঙ্গিতে পাথর ডিঙিয়ে নদীর দিকে এগিয়ে যায় ইরফান। বলে, তোমার সেন্স অফ টাচ খুব ভালো, তাই না? জি। অস্ফুটের জবাব প্রণবীর। ইরফানের বুকের কাছের শার্টটা খামচে ধরে অসহ্য আবেগে স্তম্ভিত হয়ে আছে সে। পাথরের ওপর পা বিছিয়ে বসলো ইরফান। প্রণবীর হালকা শরীরটা আগলে নিয়ে বসিয়ে নিল কোলের কাছেই। ডান হাতটা শক্ত করে ধরে ডুবিয়ে দিল নদীর চরে। ভরাট স্বরে বলল, নিজেই দেখো নদী শান্ত কিনা, ছৌ ফিল করো। কাঁপল প্রণবী। অমন ছোঁয়া আচানক লোকটার থুতনি ঠেকেছে ওর ডান কাঁধের কাছেই। প্রশ্বাসে শিহরিত হয়ে উঠছে মেয়েটা বারবার। এমন শিহরণ কখনো পায়নি সে, কখনো না। মেয়েটা অস্ফুটে বলে, স্পর্শের সাথে সাথে বর্ণনার প্রয়োজন হয় আমার। ইরফান প্রণবীর হাত নিয়ে খেলা করছে, আদুরে ভঙ্গিতে বলছে, স্রোত নেই, প্রবাহ ঠান্ডা, শান্ত, ধীর। দেখো একেবারে একটা প্রণবের মতো শান্ত, বুঝেছ? প্রণবী লাজুক হেসে চুপচাপ মাথা নাড়ায়। সে বুঝেছে ইরফান ওকে আরেকটু মিশিয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠস্বরে ওরা কানের কাছে বলতে থাকে। আবার এটা কখনো কখনো ভীষণ তেজি হয়ে ওঠে, একেবারে প্রণবেরই মতো, বুঝছো? প্রণবী এবারও মাথা নাড়ায়। ইরফান এবার প্রণবীর ভেজা 2 হাত আগলে ধরে ওর মুখেই স্পর্শ লাগিয়ে বলল, এই নদী একেবারে এই প্রণবের মতো হয়ে আছে এখন, বুঝেছ? বুঝেছি। প্রণবী জবাব দেয়, পরপর বলল, আর এখানে আর কি কি আছে? এখানে কিছু পাথর, নুড়ি, কচুরি পানা আর 2-1টা কাঁকড়া হাঁটি হাঁটি পাপা করছে। কাঁকড়া মানে ক্র্যাব? জি, দেখোনি? না, এটার কথা শুনেছি শুধু। 2টো সাঁড়াশির মতো হাত থাকে, ধারালো। চলো তবে ধরে দেখাই তোমাকে। ইরফান ওকে টানলে প্রণবী গুটিয়ে যায়। এই না, কামড়ে দেবে তো। অদূরে ধস্তাধস্তি শুরু হয়। ইরফান দুষ্টুমি করে টানছে ওকে। আরে একটু ধরে দেখোই না।
প্রণবী সরিয়ে নেয় নিজেকে। এক পর্যায়ে ইরফান হাসতে হাসতে ওকে নিয়ে পড়ে যায়। লোকটার দস্যিপনায় ঘাবড়েছে মেয়েটা। ঘাবড়ে আবার লোকটাকে শক্ত করে ধরে রেখেছে আজ। প্রণবী সরিয়ে নেয় নিজেকে। এক পর্যায়ে ইরফান হাসতে হাসতে ওকে নিয়ে পড়ে যায়। লোকটার দস্যিপনায় ঘাবড়েছে মেয়েটা। ঘাবড়ে আবার লোকটাকেই শক্ত করে ধরে রেখেছে। লোকটার হাসির দমকে সেও কাঁপছে। হঠাৎ চৈতন্য ফিরে পায় প্রণবীর। একা মিশে আছে লোকটার সাথে। সে চৈতন্য ফিরে পেলেও আর লোকটাকে ছাড়লো না, ধরে রাখলো আর অনুভব করতে লাগলো দস্যিপনাকে। অনুভব করতে থাকলো প্রণবীর ভয় লাগছে না। লোকটার এই দস্যিপনায় প্রমাণ হয় লোকটা আগ্রাসী হবে না। লোকটা নরম কোমল এক প্রেমিক হবে, অনেক দুষ্টু প্রেমিক, যে প্রেম প্রণবীর জীবনে কখনো আসেনি, কেউ আনতে পারেনি। এই লোক জোর করে এনেছে। বৃষ্টি শুরু হলো। ইরফানের হাসি থামলো। সম্বিত ফিরে পেতেই প্রণবীর খোলা পিঠ থেকে তার শক্ত দুটো হাত ছাড়িয়ে নিয়ে প্রণবীকে আলগা করলো। মেয়েটার গভীরভাবে ছুঁয়ে ফেলেছে সে। মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে ফেলেছে সে। এই ছোঁয়া কি প্রণবীর ওপর ভারী পড়ল? দুঃখিত বলার প্রস্তুতি নিচ্ছিল যখন হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকালো। শব্দে প্রণবীও চমকে গিয়ে আবারও আশ্রয় নিল লোকটার প্রশস্ত বুকেই। শক্ত বাহুতে গাল ঠেকিয়ে হাঁপাচ্ছে মেয়েটা। খুবই বিশ্রী মেঘের ডাক। ইরফান ধরে রেখেছে ভীত প্রাণটাকে। সময় গড়াতেই নিদারুণ নম্র গলায় বলে, আমাদের যাওয়া উচিত প্রণবী। প্রণবী নড়ে না। তার চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টিতেও ভিজে যাচ্ছে। হঠাৎ ধরা গলায় বলল, বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় নাকি ছোট ছোট? ইরফান দাঁড়িয়ে আছে মেয়েটার কান্না ভেজা কণ্ঠ শুনে। প্রণবীর অসহ্য হয়ে উঠল সবকিছু। কপট রাগ দেখিয়ে বলল, জবাব দিতে পারছেন না? বুঝতে পারছি না প্রাণ। তবে আমি জানবো না কেমন বৃষ্টি গায়ে মাখছে আমার? ইরফান বোঝার চেষ্টা করছে এই মেয়ের কি হয়েছে। ওকে জড়িয়ে ধরে রেখেই ওর কপালের সাথে লেপ্টে থাকা ভেজা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলল, কি হয়েছে? হঠাৎ কেঁদে দিল প্রণবী। চাপা স্বরে বলল, আপনি দেখতে কেমন? ইরফান চুপ হয়ে রইল। প্রণবী লোকটাকে ধরে রেখে বুকে মাথা ঠেকিয়ে কাঁদছে। আপু বলেছিল আবেগ বড্ড খারাপ জিনিস। হ্যাঁ, টের পাচ্ছে প্রণবী সেই ছায়া নটের দিনগুলো থেকে। প্রণবীর অজান্তেই একটু একটু করে জমা এই আবেগ কষ্ট দিচ্ছে প্রণবীকে। এই লোকটাকে সে কখনো দেখবে না। এই লোকের ছবিটা কল্পনা করতে পারবে না। এই লোক যখন তাকে গভীরভাবে ছোবে, শুধু টের পাবে কেউ তাকে ছোঁয়। প্রণবীর শরীর শুধু জানবে, প্রণবীর চোখ নয়। অর্ধেক মিলন অসম্পূর্ণ থেকে যাবে প্রণবীর স্বামীর সাথে। এই লোকের ছবি সে কখনোই ইমাজিন করতে পারবে না। এই লোক তো আর কামিনী ফুল না যে সাদা রং আর কয়েকটা পাপড়ির আদল বসিয়ে কল্পনা করে নিল সে। এই লোক মানুষ। এই লোকের চোখে মায়া আছে। এই লোকের ঠোঁট, এই লোকের চোয়াল, চিবুক, এই লোকের হাসি, সব কিছু থেকে বঞ্চিত প্রণবী। কি করে ওসব কল্পনা করবে প্রণবী? হুট করে মেয়েটার এসব মনে পড়েছে। নদী, বৃষ্টি, কচুরিপানা এসব কিছু দেখবে না সে। সে একটিবার শুধু এই লোকটাকে দেখতে চায়, এক ঝলকের জন্য, যাকে প্রণবী চেয়ে কেঁদে বুক ভাসিয়েছে বোকার মতো। যে এইমাত্র যখন প্রণবীর খোলা নরম পিঠে হাত রেখেছিল, অথচ প্রণবীর গা ঘিন ঘিন করেনি। কি অবলীলায় প্রণবী টের পেয়েছে তার আরাম লাগছে, মানুষটা তার স্বামী বলে। এই যে এত সরল প্রণবী, এই সরল মনটা প্রণবীর দেখতে চাই মানুষটাকে একটিবার। বৃষ্টির ঝাঁপ বাড়ছে। প্রণবী ফোপানি থামায় না, ইরফানকে বলেও না কিছু। ইরফান এই হাহাকার দেখে এক অবুঝ তরুণীর হঠাৎ আবিষ্কার করে সে চাঁদ পেয়েছে। চাঁদ, তার মতো আভাজনকে দেখতে এই মেয়ের ছটফটানি। ওই জ্ঞানী আপার না কুছু বোনের বিয়ের পাত্র কদিন পেরিয়েছে, কতখানি মায়া মেখেছে মেয়েটা। ধরে রাখলো মেয়েটিকে ইরফান। হাসফাস করছে তার বক্ষপট, অবিশ্বাস্য সুরে প্রশ্ন করছে, আসলে এসব আমার জন্য প্রণব? সত্যি? একা বেরিয়েছে সেহা। বিকেলে নিউ মার্কেটে তার টুকটাক কিছু শপিংয়ের কাজ ছিল। বড় বড় শপিং মলের থেকে সেহার স্বাচ্ছন্দ্য এই নিউ মার্কেট। আর আজ তো বৃষ্টির তরুণ ভিড়ভাট্টাও নেই। মেঘলা সাজের মেদাটে আলোয় সেহার নজর গেল অদূরেই একগুচ্ছ কদমের ঝাঁপিতে। এক প্রৌঢ় নিয়ে বসেছেন। মেঘাচ্ছন্ন পরিবেশেও ফুটে আছে দূর থেকেই ওই কদমগুলো।
সেহা ব্যগ্র গলায় ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। সে কেবলমাত্র শপিং শেষ করে বাড়ি যাবে বলে ক্যাবে উঠেছিল। গাড়ি থেকে নামার আগে পার্সে চোখ বোলায় সেহা, খুচরো টাকা আছে কিনা দেখতে। প্রৌঢ়কে তো আর কার্ড ধরিয়ে দেওয়া যাবে না। টাকা আছে নিশ্চিত হতে সেহা যখন চোখ তুলল তখনই ক্যাবের দরজা ঠেলে লাফিয়ে পড়ল এক প্রকার। উত্তেজনায় গলা কাঁপল, চেঁচিয়ে উঠল, এই ওটা আমার। ছুটছে সেহা। মেজাজটা হঠাৎ গরম হলো। 1 সেকেন্ডের মাথায় এই লোক এসে ফুলগুলো লুফে নিল। আজব তো, সেহা জোরে পা চালায়, দেখতে পায় একটা লোক ওয়ালেট থেকে টাকা বের করে দিচ্ছে। আবারও সেহা ডেকে উঠল, প্লিজ আমার জন্য কিছু রাখুন, সবগুলো নেবেন না। লোকটা দুহাতে লুফে নিল ফুলগুলো। সেহা উত্তেজনায় ছুট লাগিয়ে শেষবারের মতো চেঁচায়। ফুল বিক্রেতাকে বলে, কাকা আমি ডাবল দিব, ওগুলো আমার। ধূপ করে একটা আওয়াজ হয় পেছনে। উজ্জ্বল কদমের ঘ্রাণ শুকে তড়িৎ ঘুরে তাকায়। চোখ দুটো তার গোল্লা গোল্লা সাইজ হয়েছে। যখন দেখলো ফিনফিনে শরীরের তরুণীটি মুখ থুবড়ে পড়েও আবার উঠে লজ্জিত আর অপ্রস্তুত ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। উজ্জ্বল দেখছে মোটা ফ্রেমের চশমার নিচে একজোড়া টলটলে চোখ, যে ভীষণ লজ্জায় কেঁদেই ফেলবে হয়তো। উজ্জ্বল দেখছে একজোড়া রক্তাভ ঠোঁট কাঁপছে। হঠাৎ উজ্জ্বল খেয়াল করলো মেয়েটা পিচ্ছি নয় খুব একটা। মেয়েটা নারী, সুশ্রী, এক সম্পূর্ণ নারী। সেহা কি করবে বুঝতে পারছে না। এটা কি করে হলো? এত মানুষের মাঝে সে এভাবে আছাড় খেলো। তার এখন কি করা উচিত? পালানো উচিত, কিন্তু সেটা তো সম্ভব না। জুতা ছিঁড়েছে, তবে সে কেঁদে ফেলবে। কাঁদলে কি হবে? সবাই হাসি থামিয়ে দেবে। কাঁদার ফুরসত পায়নি সেহা। এলোমেলো দৃষ্টি যখন সামনে দাঁড়ানো স্বল্প পরিচিত পুরুষটার মুখশ্রীতে পড়ল, লোকটা অভিব্যক্তিহীন দাঁড়িয়েছিল। বাড়িয়ে দিল হাতের কদমগুচ্ছ সেহার দিকে। নীরের ভরাট স্বরে ব্যস্ত হয়ে বলল, জি জি, এগুলো আপনার, ডাবল দিতে হবে না, 650 টাকা দাম, ওটা দিলেই হবে। শপিং শেষ করে প্রেরণা ইহানকে আর কল করলো না। ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে গেল গেমিং জোনের কাছে। ভেতরে বাচ্চাদের হইচইয়ের আওয়াজ শৈলাভ। প্রেরণা গিয়ে এক্সিটের কাছে দাঁড়িয়ে ভেতরে দৃষ্টি বুলিয়েই হঠাৎ থমকালো। দেখলো শুদ্ধ হাত পা ছুটছে, গেমস খেলছে, বসে আছে ইহানের কোলে। যে পরম স্নেহের শুদ্ধের পেটের কাছটা এক হাতে আঁকড়ে ধরেছে, আবার হঠাৎ হঠাৎ সেই হাতটা তুলে শুদ্ধের চুলের মধ্যে আঙ্গুল চালাচ্ছে। ইহানের অন্য হাতে তার ফোন, কানে চেপে ধরে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। তবে সেই ব্যস্ততার পাশাপাশি শুদ্ধকে আদর দিতে ভুলছে না। খুব সাবলীল ওই লোকের আচরণ, যেন ওই লোক এটা করে নিজেই আরাম পাচ্ছে। প্রেরণা দাঁড়িয়েই থাকলো ঠাই। সে টের পেল এই দৃশ্যটা তাকে মুগ্ধ করছে, তার দৃষ্টি তৃপ্ত করছে। আজ বহু বছর কিছু একটা সে পায়নি, এই দৃশ্যটা তাকে সেটা দিচ্ছে। চোখে চোখ পড়লে ইহানের নিমেষেই প্রেরণা গুটিয়ে গেল। চেহারায় চেপে বসলো নিদারুণ অস্বস্তি, মলিনতা। শুদ্ধের খেলা শেষ হওয়াতে ইহান ওকে এনে প্রেরণাকে বলল, চলুন বাড়িতে দিয়ে আসি আপনাদের। দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা, চোখ তোলে না সে। হাঁসফাঁস করতে করতে আসছি বলে শুদ্ধকে নিয়ে বেরিয়ে যায় হন্ত দন্ত হয়ে। ইহান দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। ক্যাবে বসে শুদ্ধ একটা অদ্ভুত ব্যাপার দেখছে তার মা খুব কাঁদছে, তবে শব্দ না করে কাঁদছে। এটা একটা খুব অদ্ভুত দৃশ্য শুদ্ধের কাছে, কারণ সে জানে তার মা কাঁদে না। মিনমিনে গলায় শুদ্ধ একবার জিজ্ঞেসও করলো, মাম্মা কাঁদছো কেন? জবাব দেয় না প্রেরণা, শুধু নিশ্চুপ কেঁদেই যাচ্ছে। অ্যাপার্টমেন্টে ঢুকে শপিং ব্যাগগুলো কোনো মতে ডাইনিং টেবিলে রেখে মিস জেনির কাছে শুদ্ধকে নিয়ে ফ্রেশ হবার বাহানায় প্রেরণা ঘরের দরজা লাগায়। ততক্ষণ অবধি বেশ নির্বিকার থাকার চেষ্টা চালিয়েছে সে, তবে দরজা লাগিয়ে আর পারল না। দরজায় ঠেস দিয়ে ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে, কাঁদতে থাকলো নিশ্চুপ। হঠাৎ চোখ তুলে প্রেরণা দেখল কেউ তার মুখোমুখি বসে আছে। আজ অনেক দিন পর ওই মানুষটাকে দেখছে সে। মুখ হাসি হাসি তার। প্রেরণা গুটিয়ে যায়, নামিয়ে নেয় চোখ, শুধু ফোপাতে ফোপাতে বলে, আমি না চরিত্রহীনা নই, বিশ্বাস করেন, একদমই নই। লোকটা কিছুই বলে না, শুধুই হাসে চুপচাপ। দুহাতে মুখ ঢেকে প্রেরণা এবার ডুকরে ওঠে। সত্যি বলছি, আমি না চরিত্রহীনা নই।
একগুচ্ছ কদম আর ময়লার শরীর নিয়ে বাড়িতে ফেরে সেহা। ওকে দেখে আলো চোখ কপালে তোলে। তুই না শপিংয়ে গিয়েছিলি, তো কাবাডি খেলে এলি কেন? সেহা জবাব না দিয়ে দোতলায় গিয়ে কদমগুলোকে ফুলদানিতে রেখে ফ্রেশ হয়ে নেয়। মুখটা থমথমে তার, একটা ঘোরের মধ্যে আছে সে। সন্ধ্যার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে। বারবার চোখ চলে যাচ্ছে ক্যাবিনেটের উপরে রাখা নতুন স্লিপার জোড়ায়, যেটা ওই লোকটা কিনে দিয়েছে। অবশ্য টাকা দিয়েছে সেহা। কদম ফুলের 650 আর জুতোর 1700 টাকা নগদ হাতে ধরিয়ে দিয়ে এসেছে ভদ্রলোকের। তখন জুতা ছিঁড়ে গিয়েছিল দেখে উজ্জ্বল কিছু পলক চেয়ে থাকলো, তারপর বলল, কোনোভাবে হেল্প করবো? কি বলতো সেহা? তার শুধু কান্না পাচ্ছে। উজ্জ্বল ওর উত্তরের অপেক্ষা না করেই ওর হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল ধরিয়ে দিয়ে বলল, ময়লা ধুয়ে নিন, এটা জরুরি। সেহা বিভ্রান্ত হয়ে তাই করলো। হাতে ধুতে ধুতে দেখলো উজ্জ্বল তাকিয়ে আছে সেহার পায়ের দিকে। সংকোচে গুটিয়ে যায় সেহা। উজ্জ্বল আসলে ওর পায়ের সাইজ দেখছিল। সেকেন্ড বাদে খুব কাছেই একটা শোরুম থেকে একজোড়া স্লিপার নিয়ে এলো ছটপট। কাজগুলো করেছে উজ্জ্বল অত্যন্ত স্বাভাবিকভাবে। সেহা অবাক হয়ে দেখলো লোকটাকে। লোকটার মুখে লেপ্টে আছে সেই অমায়িক হাসি। জুতোর প্যাকেট ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা প্রয়োজন সম্ভবত আপনার। ভীষণ সংকোচ নিয়েই হাত বাড়িয়ে নিয়েছিল সেহা প্যাকেটটা। অস্ফুটে বলেছিল, কত হয়েছে? একটু দাঁড়ান আপনি, আমি টাকাটা এক্ষুনি দিব। উজ্জ্বল বাড়িতে ঢুকতেই নিজাম মাহমুদ চড়াও হলেন নাতির ওপর। চেঁচিয়ে বলতে লাগলেন, রাজি রাজি, ও বাড়ির মুরব্বীরা রাজি, মেয়ের সাথে কথা বলেই জানাবে। উদাস চোখে উজ্জ্বল এক পলক দাদুকে দেখে হন্তদন্ত হয়ে ঘরে যায়। নিজাম মাহমুদ যায় পিছু পিছু। কিরে, শব্দ মেরে আছিস কেন? শার্টের ওপরে 3টে বোতাম খুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে উজ্জ্বল মুখ হাতে পানি দেয়। তার মুখ থেকে থমথমে ভাব যায় না। নিজাম মাহমুদ ভারী অবাক, হাঁ করে বলে, তোর মুখের এই কি হাল? উজ্জ্বল শার্ট খুলছে। সবসময় যে হাসে আজ কেমন গম্ভীর সে। নিজামের উদ্বিগ্নতা বাড়ছে। এবার সে খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, এত রাগিস না, আমি কল করে না করে দেব। ওই মেয়ে, আচ্ছা কোন বয়সী খুঁজবো বলতো? 25+ হলে ভালো হবে। এবার সামান্য হাসে উজ্জ্বল, পরপর বলে, প্লিজ ওনাদের বলবে ওনাকে যেন কোনো চাপ প্রয়োগ করা না হয়, আর সবার আগে আমি ওনার সাথে কথা বলে নিতে চাই খোলাখুলি। তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে নিজাম মাহমুদ। পরপর মুখটা উজ্জ্বল হয়, উত্তেজিত হয়ে বলে, তোর পছন্দ হয়েছে মেয়েকে? হাও, হঠাৎ, কিভাবে? জবাব দেয় না উজ্জ্বল। শার্ট পাল্টে টি শার্ট পরে নিয়ে রুমের কফি মেকার অন করে। কি হলো, কিছু বলছিস না যে? পছন্দ করিনি এখনো। তবে উনি অনুমতি দিলে করব। কনসেন্টমেন্ট করে দাদু, এটা 12 বছরের পার্থক্য। নিজাম তাকিয়ে আছে। উজ্জ্বল হঠাৎ চোখ তুলল, দৃষ্টি জলজলে বলে উঠল, তবে অতটা পিচ্ছি না বোধ হয়। নিমেষেই নাতির পিঠ চাপড়ে দেয় নিজাম। তুই শেয়ানা আছিস, মেয়ে তোকে পছন্দ করতে বাধ্য। সেহা স্লিপার চোরা থেকে মাত্র দৃষ্টি সরালো যখন দোতলার লিভিং রুম থেকে আলোর ডাক পেল। আলোরা 3 চা সন্ধ্যা নাগাদ বৃষ্টি দেখে মুড়ি চানাচুর মেখেছে। সেহাকে খেতে ডাকছে তাই। সেহা গিয়ে বড় মামির কোলের কাছে বসে পড়ল। আশেপাশে তাকিয়ে বলল, ইসি আপু আর জিস কোথায়? মইন ইসি ঘরে। হাসলো সেহা, বলল, জিসের ছুটি শেষ হলে আসছে আর আপুকে নিয়ে ঘরবন্দি হয়ে থাকছে। নিশ্চয়ই আপু পাগলামি করছে, যেতে চাইছে না। অযথা জিস চাপ দিচ্ছে ছুটি বাড়াতে। পরি জবাব দেয়, তোরেই সময় আসুক, তুইও বুঝবি মনটা কেমন করে সারাক্ষণ। ম্ল্যান হাসে সেহা। কিছুক্ষণ চুপ করে থেকে বড় মামিকে বলে উঠল, আপু কত সুখী এখন, শুধু শুধু ওই সাইম ভাইয়ের আশায় কোনো দরকার ছিল বলো আপুর জীবনে? হাসে ঋতু, জবাবে বলে, দরকার ছিল কি না তা তো জানি না, তবে আল্লাহ বলেছেন আমি কখনোই আমার বান্দার জন্য এমন কাউকে বাছি না যে আমার বান্দার জন্য উপযুক্ত নয়। ধর তোর যদি এখন কাউকে মনে ধরে, তার সাথে যদি তোর মিল না হয় আর এক ভদ্রলোকের সাথে হয়, ভাববি আল্লাহ ঠিক করেছে
যে তোর জন্য উত্তম না তাকে আল্লাহ পাইয়ে দেবেন না। আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। সেহা গুটিয়ে যায়, হঠাৎ খুব ভীষণ কৌতূহলী হয়ে জানতে চায়, কিন্তু ভুল মানুষের প্রতি জীবনের শুরুতে যে অনুভূতি জড়ো হয় তেমনটা কি ওই আল্লাহ ঠিক করে দেওয়া উত্তম মানুষটার জন্য হয়? ভালোবাসা তার ভাগে কম পড়ে যায় না? আল্লাহ তো তাকে ঠকায়। হেসে ফেলে আলো। সেহার চুলে বিলি কাটতে কাটতে বলে, আল্লাহ কাউকে ঠকায় না। স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ যদি রহমত দেন, কেউ ঠকে না। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। ওসব প্রথম ভালোবাসা, প্রেম, বদ্ধ আবেগী আর মন গড়া ধারণা রে সেহু। বাস্তবতা বদ্ধ আলাদা। যখন তোর বিয়ে হবে বুঝবি। বাইরে মেঘের তুল কালাম, বৃষ্টি থামছে না। রাত 8টা বেজেছে তখন। ইলহাম ঘর থেকে বিরক্ত ভঙ্গিতে বলে, এতবার ছেলেটাকে বললাম মেয়েটাকে নিয়ে বের হোস না, এখন ফোনটাও ধরছে না। কোথায় আটকে পড়লো কে জানে। বাড়ি থেকে আসা প্রত্যেকটা কল ইগনোর করছে ইরফান, তার সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে। বৃষ্টির দাপটে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে তার। ডান হাতে স্টিয়ারিং সামলাচ্ছে, বাঁ হাতটা পাশে বসে থাকা রমণীর হাতের ওপর। রমণী ভীষণ জেদি, যেমনটা ওই জ্ঞানী আপা বলেছে। প্রচণ্ড হতাশায় মস্তিষ্ক এলোমেলো হয় ওর। জেদ করে, জেদি বাচ্চাদের মতো কান্নাকাটি করে হাত কামড়ে রক্তাক্ত করে ফেলে। ইরফান ওর 2 হাত ধরে রেখেছে এক হাতে। মেয়েটাকে এমন কিছু করতে দেবে না সে। ভেজা শরীর কাঁপছে তরুণীর, তবুও জেদ করছে হাত ছাড়িয়ে নিতে। ইরফান এবার রাগ দেখায়, হাত সরিয়ে প্রণমীর চোখের পানি মুছে দিতে দিতে বলে, এত ধৈর্য আমার নাই, ধমকাতে চাই না আমি তোমাকে। প্রণমী দমে যায় না, হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কেমন দেখতে? অনেক সুন্দর, অনেক। একটা গোটা জীবন আপনাকে দিয়েছি আমি দেখব না আপনাকে? সংসার করব কিভাবে? আমি কেন দেখতে পারবো না আপনাকে? অথচ সবাই দেখে আপনাকে। আপনি রেগে গেলে কপালে কয়টা ভাঁজ পড়ে? বাদরামি করে হাসলে কেমন লাগে? ওসব কেন আমি কখনো দেখব না? এই পাগলামি থামবে না। ইরফান হাল ছেড়ে দেয়, প্রণবীর হাত ছেড়ে দেয়। বাড়ি পৌঁছতে আরো কিছুক্ষণ সময় লাগবে। শেষ কলটা ছিল ইহানের। ইরফান ফোঁস শব্দে শ্বাস ফেলে রিসিভ করে বলে, আসছি, পথে তোমরা খেয়ে শুয়ে পড়ো, অপেক্ষা করো না আমাদের। কল কেটে আবারও প্রণমীকে দেখে ইরফান ভেজা জর্জেটের শাড়ির গায়ের সাথে এলোমেলো হয়ে লেপ্টে আছে। ইরফান মৃদু শ্বাস ফেলে গাড়িটা একটু থামিয়ে রেখে আঁচল টেনে প্রণমীকে ঢেকে দেয় ভালো করে। প্রণমী পায় কঠিন হাতের উষ্ণতা, মস্তিষ্কের স্নায়ুকোষে চলা আন্দোলন বেড়ে যায়। খপ করে ইরফানের সেই হাতটা ধরেই বলে, এই হাতটা কেমন? ওই চোখ দুটো কেমন? আপনি আমাকে একা একা কেন দেখবেন? বলেই হাত ছেড়ে প্রণমী চুল টানে নিচের। কানের কাছে ধূপধাপ আওয়াজ হয় সিঁড়ি থেকে পড়ার। তারপর ওই ভন ভন শব্দ। যখন প্রণমী প্রথম টের পেয়েছে সামনে সবকিছু তার কাছে অন্ধকার, ইরফানের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে অবুঝের মতো। ইরফান ব্যস্ত হলো, আকুল হলো। বাহাতে পেঁচিয়ে ধরে রাখলো মেয়েটাকে, আর ডান হাতে গাড়ি চালিয়ে সোজা পৌঁছলো শান্তিনীরে। সদর দরজা খুলেছে ইসি। মঈন আর সে দুজন জেগেছিল। ওরা সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, তাই এখন চোখে ঘুম নেই। ভেজা শরীরে কাঁপতে থাকা প্রণমী আর ইরফানকে দেখে ইসি বলল, জ্বর বাঁধিয়েই ছাড়বি দুজন, যা গিয়ে চেঞ্জ করে আয়, আমি আর মইন আছি জেগে। প্রণমীকে ধরে ধরে ইরফান দোতলায় নিয়ে গিয়ে ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। প্রণমী তখনও ঠিক নেই। হতাশা আর জেদে খামচে ধরে রেখেছে ইরফানের হাত। আবারও হাত উঠিয়ে মুখের কাছে নিতেই ইরফান খপ করে ধরে ফেলে হাতটা। রাগ দেখায় না, ধীর স্থির বলে, হাত কামড়ে খাচ্ছ কেন? ক্ষুধা পেয়েছে? ভাত আনবো? আমি আপনাকে দেখতে চাই। আবারও ডুকরে ওঠে মেয়েটা। আর ইরফান দেখলো চার দেওয়ালের মধ্যে সে চিৎকার কেমন গুমট শোনায়। ভীষণ অসহ্যকর মেয়েটার হতাশা মাখা চিৎকার। মুখোমুখি দাঁড়িয়ে দুজন। প্রণবী মাথাটা ঠেকিয়ে দিয়েছে ইরফানের বুকে। ইরফান ওকে আলগা করে ধীরে ধীরে থুতনি ধরে উঁচু করে মুখটা দেখে। গ্রিক মিথোলজিতে বর্ণিত এক অপার্থিব সৌন্দর্যময়ী নারী যেন ইরফানের চোখে, যার রূপ সমান এই দুনিয়ার সব রূপ।
ইরফান মায়াময় দৃষ্টিতে দেখতেই লাগলো দুঃখ মেয়েটার, যে দুঃখ ইরফান কমাতে পারবে না। হাই বেচারা ইরফান। প্রণবী ইরফানের হাতের ওপর হাত রেখে কাঁপা স্বরে বলে, ঠিক এভাবে দেখতে চাই যেভাবে আপনি এখন দেখছেন। ইরফান কথা বলছে না। প্রণবী বলতেই থাকে, আপনি ভালো না খারাপ না দোষী না খুব শান্ত, আপনি ভদ্র হয়ে গেছেন নাকি হননি ওসব আমি ভাবতে চাই না, আমি শুধু দেখতে চাই একটু আমি কেন কাঁদলাম সে রাতের তালাকের কথা ভেবে, যার জন্য কাঁদলাম তাকে একটু দেখতে চাই। আপনি একাই কেন দেখবেন, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। দু চোখ বুজে ফেলে ইরফান, লম্বা একটা শ্বাস ফেলে এরপর ধীরে ধীরে প্রণবীর গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রয়। প্রণবীর ভেজা গাল ছুঁয়ে হাতটা আবার সরিয়ে নিয়ে হুট করে প্রণবীকে কোলে তুলে নেয় ইরফান। প্রণবী প্রতিক্রিয়া দেখায় না কোনো, শুধু গা কাঁপিয়ে কাঁদে। হঠাৎ টের পায় তার মাথার নিচে বালিশ ঠেকেছে। টের পায় ওই লোকটার খুব কাছে, হয়তো তার মুখটাই দেখছে কাছ থেকে। ইরফান প্রণবীর ডান হাতটা আবারও টেনে নেয়, এরপর বাম হাতটা দুটো হাতে নিজের মুখ ছুঁয়ে নরম গলায় বলে, দেখতে হবে না, তুমি আমাকে অনুভব করো প্লিজ। থেমে যায় প্রণবী, চুপ হয়ে যায়। দুহাতে লোকটার সারা মুখ ছুঁয়ে দিচ্ছে, কিন্তু মন যে মানছে না। ইরফান নিজের ভেজা শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে প্রণবীর ডান হাতটা ধরে। ধীরে ধীরে সেই হাতটা নিজের নগ্ন বুকের কাছে নিয়ে চেপে ধরে রেখে আকুল হয়ে বলতে থাকে, দেখতে হবে না, অনুভব করো তো। এই প্রণব, হ্যাঁ আমি এটা ইরফান, তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমায় দেখতে না পেলেও ভালোবাসি, বুঝতে পারছো? অনুভব করতে পারছো তুমি? ইসি বারবার কল করছে। ইরফান ফোনটা সাইলেন্ট করে দূরে ছুঁড়ে মারে। এদিকে নিচে ইসি চিন্তিত ভীষণ, বিড়বিড় করে মঈনকে বলে, এতক্ষণ হলো, খাবে না নাকি? মঈন কিছু সময় চুপ থেকে লাজুক হেসে বলল, ওরা আসবে না, খাবে না, ওরা সম্ভবত ব্যস্ত, কল করো না এইভাবে, ব্যাড ম্যানার্স। ইসির মঈনের কথার মানে বুঝতে 1 মিনিট লাগে। পরপর তার গাল দুটো লাল লাল হয়ে যায়। অস্ফুটে বলে, ইস প্রণমে কত ছোট। মঈন হাসি চেপে রেখে বলে, সেটা ওদের দুজনের মাথা ব্যথার বিষয়, ওরা বুঝে নেবে, তুমি দুধ খাও। ইসি দুধের গ্লাস নিয়ে বসে আছে, তবে বসে বসে সে লাল গোলাপি বেগুনি হচ্ছে। বিড়বিড় করে আবার বলছে, এতদিন ভাবিনি প্রণমী আসলেই খুব ছোট, ইস কি লজ্জা। প্রণবী কাঁপা হাতে লোকটার হৃদস্পন্দন অনুভব করে উতলা হয়, তবুও কাঁদে। ইরফান প্রচন্ড ধৈর্যহারা হয়ে আবারও পেলব হাত দুটো দিয়ে নিজের চোখ ছোঁয়, কপট রাগ দেখিয়ে বলে, এই চোখ, এই ঠোঁট, এই নাক, এই গালের সব দেখার দরকার নাই, তুমি এটা দেখো শুধু, বুঝতে পেরেছো? এই যে হার্ট, প্রণব, এই জায়গাটা কেউ চোখে দেখে না, তাই আফসোস করো না। তুমি কিছু অনুভব করতে পারছো কিনা সেটা বলো। একটুও কি শান্তি পাচ্ছ না? প্রণবী বলে না, কাঁদে। ইরফান ধমকে ওঠে, বলো। কেঁপে ওঠে মাথা নাড়ে প্রণবী। ইরফানের দুহাতে চুমু খায় দুই গালে, গালের লাল তিলে, চুমু খায় ঠোঁটে। আর প্রণবী ধীরে ধীরে ছোট পাখির ছানার মতো আশ্রয় নিতে থাকে অমন প্রশস্ত বুকটাতে। বাইরে ঝুম বৃষ্টি, আজ বাজ পড়ছে একের পর এক। এদিকে আবেগ, হতাশা আর ব্যাকুলতায় চরচরিত দুজনকে জড়িয়ে ধরে থাকে। এবার নিশ্চুপ কেঁদে যায় প্রণবী। ইরফান বলতে থাকে, যখন যখন আমাকে দেখতে মন চাইবে না, এভাবে এখানটা ছুঁয়ে দেবে। এর বাইরে আমি কিছুই নই প্রণব। এই জায়গাটা ছুঁলে তোমার যা মনে হবে আমি তাই। বলো আমি কি? বলো। আপনি ইরফান মিশ্রা? নাক টেনে প্রণবী জবাব দেয়, আর তুমি প্রণব, একটা প্রণবী আমার। ভীষণ আবেগ তাকে টেনে নিল প্রণয়ের চূড়ান্ত পরিণামের দিকে। প্রণবী দুহাতে তখনও ইরফানের গাল হাতড়ে বেড়াচ্ছে। হাত সরিয়ে ইরফান নিজের অধিকার মাখিয়ে দিল অষ্টাদশীর কাপা ঠোঁটে। বলে না প্রণবী কিছু, কেমন শান্ত নদীর মতো চুপ। এক হাত বাড়িয়ে ইরফান সুইচ টিপে বাতি নিভিয়ে দিল। প্রণবীর কানের কাছে মুখ নিয়ে ভরাট স্বরে আকুল হয়ে বলল, প্রণব, জানো আমিও না তোমায় দেখবো না আজ। আমরা কেউ কাউকে দেখবো না, হলো না সমান সমান?
কাঁদতে থাকে প্রণমী। ইরফান ধীরে ধীরে তার অধিকারের স্পর্শ মাখালো প্রণমীর সারা গায়ে। ওই হাত প্রণমীর পেট ছুঁয়ে উঠল প্রণমীর গালে ওর কান্না মোছাতে। তখন প্রণমী ফুপিয়ে উঠল। প্লিজ আমি কাঁদবো। ইরফান হাত সরিয়ে নিয়ে আঁচলে রাখে প্রণমীর। গুটিয়ে গিয়েও নিজেকে ছাড়ল প্রণমী। কাঁদতে কাঁদতে বলল, সত্যি দেখছেন না তো? কসম, একটু দেখছি না প্রণব। ব্যাকুল কণ্ঠ ইরফানের। দেখলে আপনাকে মেরে ফেলবো আমি। আচ্ছা। আর শোনেন, আপনাকে আরেকটু দেখবো আমি। লম্বা শ্বাস ফেলে মেয়েটার হাতটা টেনে নেয় ইরফান বুকে। বড্ড আদরে চুমুতে চুমুতে বলতে থাকে, দেখেছো? কাকে দেখেছো? একটা ইরফান মির্জাকে। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। ইরফান আবারও যখন ওর কান্না মোছাতে যায় তখন বাধা দিয়ে বলে, বলেছি না আমি কাঁদবো। কপালে ওর কপাল ঠেকায় ইরফান। তারপর কিছু সময় ওভাবেই থেকে আঁচল সরিয়ে দেয় প্রণমীর। ইরফান সত্যিই প্রণমীকে দেখে না, একটুও দেখে না, চুরি করেও দেখে না, দুষ্টুমি করেও দেখে না, কারণ তার প্রণমী তাকে দেখে না। তাই ঘুটঘুটে অন্ধকারে শুধু সে তার প্রণমীকে নিয়ে নিল প্রণমীর থেকে। আর প্রণমীকে অত্যন্ত ধৈর্যশীলতা, কোমলতা, স্নেহ আর পরম প্রেম স্পর্শে বুঝিয়ে দিতে থাকলো প্রণমীর একটা ইরফান মির্জা আছে, যাকে তার না দেখলেও চলবে, শুধু অনুভব করতে হবে ওই বুকটাতে হাত রেখে। বুঝে যাবে প্রণমী তার আসলেই একজন আছে, একজন ইরফান মির্জা। বুকের মাঝে এক প্রকার লুকিয়ে আছে মেয়েটা, আঁকড়ে ধরে রেখেছে শক্ত করে ইরফানকে। নিদ্রাচ্ছন্ন গভীর নিঃশ্বাস অনুভব করছে ইরফান। বুঝলো এই মেয়ে এই জগতে নেই। মৃদু শ্বাস ফেলে ইরফান হাতরে চাদর টেনে কাঁধ অব্দি ঢেকে দিয়ে অন্ধকারে প্রণমীর গালে একটা হাত রাখে। তখন রাত শেষ হয়নি, কিন্তু ইরফানের তেষ্টা পেল ওই মুখটা দেখার। বুক থেকে প্রণমীর হাতটা আলতো করে সরিয়ে খানিকটা উঁচু হয়। হাত বাড়িয়ে বাতির সুইচ টিপে দৃষ্টি দেয় ফর্সা মুখটাতে। চেয়ে চেয়ে দেখে মেয়েটার চোখের কার্নিশে জমা জলের শুকনো দাগ। ইরফান ওসব ছুঁয়ে ছুঁয়ে দেখে একা একা। দেখতেই থাকে সকাল অবধি। পাখি ডাকা ভোরে গাড়ি ভর্তি মানুষের কোলাহল। আজ বৌভাতের অনুষ্ঠান, দুপুরে নিমন্ত্রিত সবাই। দূরের মেহমানরা সকালেই চলে এসেছে। ইরফান শেষ রাত থেকে ঘুমোয়নি। তার জীবনের প্রথম উৎসবের ওই রাঙা রাতটির জন্যে কৃতজ্ঞতা স্বরূপ আলতো তবে চিরগাঢ় এক চুমু আঁকে কপালে মেয়েটির, এবং আরো সাবধানে টেনে দেয় চাদরটা। ঘুম ভাঙছে প্রণমীর। ওর নরম চরণ উপলব্ধি করেই ইরফান আলতো হাতে টেনে নেয় ওকে। অ্যালার্ম বাজেনি কেন মিস চেনি? ঘুম ভাঙার পরে প্রণমীর কিছুটা সময় লাগে সব সময় পরিস্থিতি বুঝতে, ঠিক হতে। এটাও তার ছোটবেলা থেকে বদ অভ্যেস। আজও যখন বুঝতে পারছিল না কিছু, তবে অনুভব করছে তার সাথে অনেক কিছু হয়েছে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক। নড়ে চড়ে উঠতেই গাল ঠেকলো খোঁচা খোঁচা দাড়িতে, কারো শক্ত চোয়ালে। আতঙ্কে লাফিয়ে উঠবে প্রণমী, তখনই ইরফান ওর গালে হাত রেখে ব্যগ্র হয়ে বলল, এই আমি প্রণব। বড় বড় শ্বাস ফেলে প্রণমী, সময় গড়ায়। ইরফান হয়ে ওঠে উদ্বিগ্ন। কাল রাতের প্যানিক ফিরে এসেছে মেয়েটার। সাবধানী হয়ে প্রণমীর দুহাত আগলে ধরে, যাতে হাত না কামড়ে বসে। প্রণমী ঢোক গেলে বড় বড় বোধ আসে তার সাথে আসলেই অনেক কিছু হয়েছে। হয়নি, বরং প্রণমী সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে। লোকটাকে কি ভীষণ ভুগিয়েছে প্রণমী তা মনে পড়ে যায়। কতবার ভেঙেছে প্রণমী এক রাতে, কতবার ওই লোক ব্যাকুল হয়ে তাকে গড়ার আশ্বাস দিয়েছে তা মনে পড়ে যায়। পরিশেষে মনে পড়ে যায় সে কেমন বাধ্য মেয়ে হয়ে কাল রাতে সংসার জীবনে পা রেখেছে। মনে পড়ে যায় ওই লোকটার শেষ কথাটা, আমি একটুও দেখিনি তোমাকে বোকা মেয়ে, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আর প্রণবীও কেমন গদ হয়ে লোকটাকেই আঁকড়ে ধরে ঘুমিয়েছে। ওই সময়টায় সে বুঝতে পেরেছে সে লোকটাকে কি ভীষণ ভালোবেসে ফেলেছে, কতটা ভক্তি এসেছে সে নির্দ্বিধায় ছেড়েছে নিজেকে।
স্পর্শগুলো তাকে ভয় দেয়নি, উল্টে ছড়িয়েছে আবেগ। কেমন পুরোটা সময় আপ্লুত হয়েছিল প্রণমী দুচোখ ভর্তি পানি নিয়েও। স্বামীর সোহাগে চোখের পাতা কাঁপছে মেয়েটার, মুখটা ফ্যাকাশে, মুখটা কাঁদো কাঁদো নিজের অবস্থান উপলব্ধি করে। কিছু বলল না, শুধু চাদর আঁকড়ে আরেকটু গুটিয়ে যায় এবং পরপর আবার ঢুকে পড়ে ইরফানের বুকের মাঝে। মুখ তোলে না, মুখটা এক প্রকার পিষে ফেলছে ওই পাথর কঠিন বুকে। কাঁপা হাত তুলে চোখ চেপে ধরে ইরফানের। লজ্জা আর আড়ষ্টতার ঘোরে সে হতবিহ্বল হয়ে কি করবে নিজেই বুঝতে পারছে না। ইরফান মেয়েটার পাগলামি দেখে ম্লান হাসে, চোখ থেকে নরম হাতটা সরিয়ে দিয়ে কানের লতিতে চুমু খেয়ে অস্ফুটে বলে, কসম একটু কপটতা করিনি, দেখিনি, আমার প্রণমী আমায় দেখেনি। সমান সমান। প্রণমী কথা বলছে না, শুধু বড় বড় শ্বাস ফেলছে। ইরফান ওকে স্বাভাবিক করতে ডাকে। প্রণমীর এই ডাকটাতেও ভীষণ লজ্জা পাচ্ছে। ক্ষীণ আওয়াজে প্রণমী জানতে চায়, সকাল কি হয়ে গেছে? ম্লান হাসে ইরফান আর একটা চুমু খায় প্রণমীর কপালে, ভরাট স্বরে বলে, হয়েছে। প্রণমীর কেমন কান্না কান্না পাচ্ছে লজ্জায়। ছাড়িয়ে নেয় নিজেকে ইরফানের থেকে। যে চাদরটা কাঁধ অব্দি ছিল সেটি টেনে মুখ ঢেকে নিয়ে বাচ্চাদের মতো বলতে থাকে, আপনি যান, এখান থেকে যান, এক্ষুনি যান। উঠে বসে ইরফান, কপালে সূক্ষ্ম উদ্বিগ্নতার ভাঁজ পড়েছে। হাত বাড়িয়ে মেয়েটাকে ছোঁয়। প্রণমী, ফেস মি, ইউ হ্যাভ টু ফেস মি। আপনি যান। প্রণমী। হতাশ ইরফান বসে থাকে চুপচাপ। খানিক বাদে প্রণমী নিজেই চাদর থেকে মুখ বের করে। চোখের পাতা কাঁপছে তার। পরপর ঢোক গিলে নিয়ে বলে, আপনাকে আরেকটু দেখি। ঠোঁট চওড়া করে হেসে ফেলে ইরফান। মেয়েটাকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। পরিপূর্ণতায় চোখ বুজে নিয়ে স্বস্তির শ্বাস ফেলে ওর পেলব হাতটা নিচের বুকে ঠেকিয়ে বলে, সব সময় দেখো তুমি। বাড়ি ভর্তি এই পক্ষের মেহমান। সবাইকে নিয়ে দুপুরে নাগাদ কনভেনশন হলে যাবে এ বাড়ির সবাই। এবারের অনুষ্ঠান শান্তিনীড়ে করতে দেয়নি বাড়ির গিন্নিরা। প্রতিটা অনুষ্ঠানের পরে এত বড় বাড়ি ভাগাড়ে পরিণত হয় তাদের দাবি। তাই কনভেনশন হল ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ছে ইনসি রাহু আর সেহা। সকাল 10টা বাজতে চলল। এখন বড় বউ সকালের নাস্তা সারলেই তারা মোয়া ডাকবে প্রণমীকে তৈরি করতে। 1:30টার মাঝে হলে পৌঁছতে হবে। ভেতর থেকে ইরফানের তেতো স্বর, দরজা ভাঙবি নাকি? এটা কেমন ধরনের আচরণ, বেকুবের দল। বাপরে, তুই তো অনেক ম্যানার্স জামতা সামসের হয়েছিস দেখছি। তা ভাই, বউকে নিয়ে ঘরবন্দি হয়ে থাকবি? অনুষ্ঠানে যাবি না? বের হয় এক্ষুনি। তোরা যা, আমরা আসবো। তোরা কি জ্বরটার বাঁধালি? না রে বাবা, যা তো তাড়াতাড়ি। হ্যাঁ, প্রণমীকে সাজাতে এসেছে পার্লার থেকে। আবার ওসব কেন? নতুন বউ সাজবে না? এত কথা বলিস না, তাড়াতাড়ি বের হ। ইনসি রাহু সেহা চলে যায়। ইরফান দাঁড়িয়ে আছে হাতে লাল রঙের এক সেট সালোয়ার কামিজ নিয়ে। তার পছন্দের রং এটা। ঠিক তখনই ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসে প্রণমী। ধীর পায়ে আড়ষ্ট কদমে শরীরে জড়ানো একটা লং বাথরব আর মাথায় তোয়ালে পেঁচিয়ে। ওকে দেখলো ইরফান এক পলক। দুহাত কচলাচ্ছে মেয়েটা আড়ষ্টতায়। বাধ্য হয়ে স্বাভাবিক থাকছে মেয়েটা। সুস্থ থাকলে এই মেয়েটা ঠিকঠাকভাবে লজ্জা পেয়ে নিত না। এখন নিরুপায় হয়ে বেরিয়ে এলো। ইরফান নিঃশব্দে শ্বাস ফেলে। পর স্বাভাবিক গলায় বলে, বিছানায় সালোয়ার স্যুট রেখেছি, কাউকে ডাকতে হবে না। আমি বরং বারান্দায় যাই, প্লান্টসগুলোতে পানি দিতে হবে। ইরফান চলে যেতেই প্রণমী ধীরে ধীরে সালোয়ার স্যুট পরে চুলটা মুছে নেয়। তারপর নিচু গলায় ইরফানকে ডাকে, আপনার প্ল্যান্টসগুলোতে পানি দেওয়া হলে আসতে পারেন। ইরফান এসে আবারও দাঁড়ায় প্রণমীর মুখোমুখি। কিছুক্ষণ প্রণমীকে ডেকে নিয়ে হাত ছাড়ল বাইরে। শেহু, ডাকছেন কেন আপুকে? তোমাকে নিয়ে যাবে, ব্রেকফাস্টের পরে সাজাবে। বসো তুমি, আমি আসছি। প্রণমী পা উঠিয়ে বিছানায় চুপচাপ বসে থাকে। ইরফান শাওয়ার নিতে নিতেই কোমরে একটা তোয়ালে পেঁচিয়ে হঠাৎ দরজা খুলে উকি দিয়ে জানতে চায়, শেহু এসেছে? না তো, আসুক না ধীরে সুস্থে আপু, কত কাজ হাতে। আমার অসুবিধে নেই। মুশকিল হলো। কি হয়েছে?
কাবার থেকে আরেকটা ট্রাউজার বের করে দিতে হবে, এটা ভিজিয়ে ফেলেছি। প্রণবী ভীষণ স্বাভাবিক, হঠাৎ ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠে দাঁড়ায়, নিচু গলায় বলে, জি, তবে আমি বের করে দিচ্ছি। 6 কদম, তারপর বড় ক্যাবিনেট, তাই তো? আপু বলেছে আপনার যাবতীয় ঘরোয়া পোশাক ওখানে, কাল শুনেছি। না না, ইটস ওকে, আমি অপেক্ষা করছি। বলুন না, আমার অসুবিধে হচ্ছে না। হ্যাঁ ওইখানেই, এই তো পেলে। হ্যাঁ খোলো, দেখো ওখানে ধূসর রঙের। থেমে যায় প্রণমী, কেঁপে ওঠে হঠাৎ, অকস্মাৎ চোখ মুখ খিচিয়ে নেয় ইরফান। এক হাত তুলে নিজেই নিজেকে একটা চড় মেরে থামিয়ে দেয়, তারপর অপরাধীর মতো মুখটা নিয়ে তাকিয়ে থাকে প্রণমীর দিকে, যে গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে একেবারে। ইরফান কোনো মতে গায়ের সাবান ফেনা ধুয়ে তোয়ালে পেঁচিয়েই হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে, নিজেই ট্রাউজার বের করে পরে নেয়, আর চোখে দেখে প্রণমীকে, যে চুপচাপ দাঁড়িয়ে আছে ভাবলেশহীন ভাবে। গলা খাকারি দিল ইরফান, বলল, তুমি নতুন মানুষ, এগুলো তুমি খুঁজে পাবে কিভাবে আজব? ম্ল্যান হাসে প্রণব, নিজের প্রতি একরাশ তাচ্ছিল্য নিয়ে ফিরতি জবাব দেয়, পুরাতন মানুষ হলে বুঝি খুঁজে পাবো কোনটা ধূসর? কালই খুঁজে পাবে। ধীর স্থির জবাব দেয় ইরফান। তা কিভাবে? ইরফান ম্ল্যান হেসে এগিয়ে যায়, ঘুরিয়ে নেয় প্রণমীকে, ক্যাবিনেটের দিকে মুখ করে দাঁড় করিয়ে পেছন থেকে 2 হাত আগলে ধরে আদুরে ভঙ্গিতে পরপর 3টে ঠান্ডা স্বরে বলে, এসব করতে তুমি বাধ্য নও। তবে বিয়ে করেছেন কেন? উদাস গলায় জবাব দেয় প্রণমী। ইরফান ওর কথার জবাব না দিয়ে নিজের কথা বলে যেতেই থাকলো, এসব করতে তুমি বাধ্য নও, তবুও তুমি চাইলে করতে পারো, আমি মাইন্ড করবো না বউয়ের সেবা নিতে। তুমি নতুন মানুষ, এসো তোমাকে শিখিয়ে দিচ্ছি। কি শিখিয়ে দেবেন আপনি আমায়? আমি কি শিখতে পারবো? ইরফান প্রণবীর হাত ধরে উঁচু করে ক্যাবিনেটের ডান পাশ থেকে শুধু একটা শার্ট ধরে ধরে বলতে থাকে, এটা ডান পাশ, শুরুতেই আছে আমার সাদা শার্টটা, বলো কি আছে? সাদা। অস্ফুটে জবাব দেয় প্রণমী। এরপর কালো, আকাশি, নীল, নেভি, অফ হোয়াইট, মেরুন, ধূসর, বলো তো কি কি আছে? ডান পাশ থেকে শুরু হয় সাদা, কালো, আকাশি, নীল, নেভি, অফ হোয়াইট, মেরুন, ধূসর। আবার বলো, আবার বলো। সাদা, কালো, আকাশি, নীল, নেভি, অফ হোয়াইট, মেরুন, ধূসর। গুড। তো বা পাশ থেকে খুঁজতে গেলে কিভাবে খুঁজবে বলো তো? প্রণবীকে খুবই সিরিয়াস, চিন্তিত দেখাচ্ছে, যেন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সঠিক জবাবটা তাকে দিতেই হবে। নিমেষেই চেহারায় খেলে যায় আত্মবিশ্বাসের ঝলকানি প্রণমীর, উৎসাহী হয়ে বলে, তবে বাঁ পাশ থেকে আসবে ধূসর, মেরুন, অফ হোয়াইট, নেভি, নীল, আকাশি, কালো, সাদা। উচ্ছ্বসিত হয়ে হেসে ওঠে ইরফান, টকাশ করে প্রণবীকে জোরসে একটা চুমু খেয়ে গাল ভিজিয়ে দিয়ে বলে, গ্রেট, ইউ আর জিনিয়াস। শালা, আমার এত ভালো ব্রেন নাই, এজন্য তুমি প্রীতমের বোন। গালে যেখানটায় চুমু খেয়েছে ইরফান ওখানটা চেপে কপাল কুঁচকে ফেলে প্রণমী। ইরফান থতমত খেয়ে বলে, শালা গালি অর্থে ব্যবহার করিনি। প্রণমী চুপ করে রয়। ইরফান ওর আরো নিকটে গিয়ে ক্যাবিনেটের মধ্যে কিভাবে কি আছে সব বলতে থাকে উৎসাহে। প্রণমী শুনছে চুপচাপ। সে হঠাৎ টের পেল তার মুখ খুব 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 আগ্রহ জমছে এসব মুখস্থ করে রাখতে। ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা মেয়েটার, একটা ঘোরের মাঝে চলে গিয়েছে সে। ঘোর কাটে লোকটার গমগমে হাসকি স্বর ফেলে, হয়েছে, আজকের মতো আমার বড় ক্যাবিনেট আর এখানকার বাসিন্দাদের সাথে তোমার আলাপচারিতা শেষ হলো। এখন চলো পাশেরটাতে চলো। ও ওয়েট, আমার তোয়ালেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তো প্রণমী, এ হচ্ছে 3য় দাগ। এখানে থাকে ডান দিক থেকে সি ব্লু তোয়ালে মামা, তারপর অরেঞ্জ তোয়ালে ভাই, তারপর পিঙ্কি তোয়ালে আন্টি। খিলখিল করে হেসে ওঠে প্রণমী, মুখে আলতো করে হাত চেপে হাসতে লাগলো। ইরফান খুব মজা পেল ওই হাসিতে, মেয়েটাকে আরো হাসাতে ইচ্ছে হলো। প্রণমী আবারও খুব সহজ হয়ে উঠে মজা পাচ্ছে সে লোকটার বাচ্চামিতে। উৎসাহী গলায় বলে, আর কারা কারা আছে যাদের সাথে আমি পরিচিত হইনি, পরিচয় করিয়ে দিন। ইরফান খুবই সিরিয়াস ভঙ্গিতে উকি ঝুঁকি মেরে দেখছে। চোখে পড়ল তার কিছু আন্ডারওয়্যার। নিশ্চুপ হেসে নেয় কিছুক্ষণ, ঠোঁটে দুষ্টু হাসি চেপে রেখে গলা স্বাভাবিক করে বলল, এলাকার সবার সাথে পরিচিত হতে নেই একদিনে, নতুন বউ তুমি, লজ্জা ভাঙতে নেই এভাবে।
প্রণবী জানে লোকটা মজা করছে, তবে ঠিক কী কারণে ধরতে পারছে না। ইরফান ওকে ঘুমিয়ে পাশের আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমার বাইরে পরার শার্টদের বাড়ি, চলো এই ভিআইপিদের সাথে পরিচিত হওয়া যাক। বুকটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে প্রণবীর। টের পাচ্ছে অজানা কিছু ভারী বস্তু তার বুকে চাপানো হয়েছিল, সেটি আর নেই। লোকটার সরল দস্যিপনায় সেও মেতে উঠেছে। ইরফান পেছনে দাঁড়িয়ে এটা সেটা হাসির কথা বলছে, সে খিলখিলিয়ে হাসছে। সে হাসি থামে যখন কথা বলতে বলতে ওর কাঁধে ইরফান থুতনি ঠেকায় পেছন থেকে। প্রণবী শিহরিত হয়ে ওঠে, কেঁপে ওঠে তীর তিরিয়ে। লোকটার গা থেকে ভীষণ মায়া মায়া গন্ধটা পাচ্ছে। গতকাল পুরোটা রাত ধরে এই ঘ্রাণটার মধ্যে নিজের অস্তিত্ব বিলিয়েছে কোনো অভক্তি ছাড়াই। এই গন্ধটা শুধুই প্রণবীর। ইরফান কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। প্রণবী একা একা হাসে, লাজুক হাসি। পরপর নিচু স্বরে বলল, আস্তে কথা বলুন না, দূরে সরে, আমি অন্ধ, কালা তো নই। ইরফান থেমে গিয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তড়িৎ হাতটা সরিয়ে নেয় কোমর থেকে ওর, থুতনি সরাই কাঁধ থেকে। সেহা এসে দরজায় দাঁড়ায় সংকোচ নিয়ে, নক করে বলল, আসবো? মায়। সেহা ভিতরে ঢুকে পা মাথা প্রণবীকে দেখল। প্রণবীর ভেজা চুলগুলো দেখে মলিন হাসলো সেহা। ওর হাত ধরে বলল, চলো প্রণবী নিজে। এই প্রণবী কি ভাবি বল? সেহা হাসলো ইরফানের কথাই, বলল, একটু সময় তো দাও, অস্থির হচ্ছ কেন? তুমি যাও, তোমার বন্ধুরা নিচে কি জানি আলোচনা করবে তোমার সাথে। ইরফান প্রণবীকে আরো এক পলক দেখে চলে যায়। এর মাঝে ইনশিরাহ আসে। সেহা প্রণবীকে নির্বিকার ভঙ্গিতে বলে, কে বের করে দিয়ে এই সোটটা? তুমি বের করেছ? দুপাশে মৃদু মাথা নাড়ে প্রণবী, অস্ফুটে বলে, উনি। ইসি আর সেহা একে অপরকে দেখে কিছু সময়, অতপর ইসি মজা করে বলে, বাবা, নিজের কাজ করতে 15 জনকে ডাকা ছেলেটা বইয়ের পোশাক গুছিয়ে বের করছে। এই শেহু, আমার না মাথা ঘোরাচ্ছে। সেহা হেসে ওঠে। প্রণবী মাথা নিচু করে, মুখটা লাজুক তার। ইনশিরাহ পা থেকে মাথা ওকে দেখে ওকে নিয়ে আগলে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, চিরসুখী হও ভাবি। আমাকে ভাবি ডেকো না তো আপু। তা বললে হবে? ইরফান আমার বড়, দেখলে না তোমার স্বামী এইমাত্র সেহাকে ধমকালো কিভাবে। হল ভর্তি মেহমান গিজগিজ করছে। মাছের বাজারের মতো শোরগোল হচ্ছে হলের মিডল পয়েন্টে। প্রণবীকে নিয়ে মির্জা বাড়ির সবাই এখানে পৌঁছিয়েছে ঘন্টা দুয়েক আগে। কিছুক্ষণ বাইরে বসিয়ে রেখে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ফটোশ্যুট করিয়ে ওকে একটা গেস্ট রুমে বিশ্রাম নিতে পাঠানো হয়েছে। গা কুটকুট করছে প্রণবীর চুমকি পাথর খচিত লেহেঙ্গা পরে থাকায়। মেজাজটাও চড়ছে। এভাবে একা ফেলে সবাই চলে গেল। সে নতুন বউ তো নাকি? মুখ ফুটে কিছু বলতে পারে না, সবাই বুঝে নিতে পারে না। আর আপু ভাইয়াও কোথায় তার কাছে থাকবে? খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে প্রণবীর সুবিধা অসুবিধা। তা না, ওনারা কুটুমদের সাথে আলাপচারিতা করতে ব্যস্ত। 5 মিনিট জড়িয়ে ধরে আদর দিলেই হয়ে গেল। পেট খিদে চোচো করছে এদিকে। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। আচমকা দরজার নব ঘোরার শব্দ হয়, খুবই ক্ষীণ সেই আওয়াজ। প্রণবীর কান খাড়া হয়, নড়ে চড়ে বসে। নিমেষেই নাকে সেই ঘ্রাণটা পৌঁছয়, সেই মায়া মায়া ঘ্রাণ। প্রণবী হঠাৎ খেয়াল করলো তার অভিমান চেপে বসেছে লোকটার উপর। এই সুদীর্ঘ সময়ে লোকটাও তো আসেনি একবার। পরপর প্রণবী নিজেকে শুধরায়। সে এত বাচ্চামি কেন করছে? অদ্ভুত। এত উতলা হচ্ছে কেন? ইরফান দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে ছাই রঙের ব্লেজারটা গা থেকে খুলে রেখেছে যেটা, আর এক হাতে একটি বক্স। তার গায়ে ধবধবে সাদা রঙের একটা শার্ট। সাদাই শ্যামলা মুখটা দেখতে ভীষণ অপূর্ব লাগছে। এটা আপনি? প্রণবী ক্ষীণ স্বরে প্রশ্ন করে। ইরফান স্মিত হেসে বলে, জি। ওরা সবাই কোথায়? আছে, ফটোশুটে ব্যস্ত সবাই। প্রণবীর মুখটা আবার মলিন হয় অভিমানে। হঠাৎ টের পেল মানুষটা তার পাশে এসে বসেছে। প্রণবী আরো কিছুটা প্রশ্ন করবে তার আগেই ইরফান বলে উঠল, গেস্টরা খাচ্ছে, আমরা সবাই মিলে 2টো নাগাদ খেতে বসবো। নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। প্রণবীর লজ্জা লাগছে খিদের কথা বলতে। কিছুক্ষণ আগেই তো স্টার্টার খেয়েছে। এখন যদি খিদেই কথায় হ্যাঁ বলে, তখন লোকটা কি ভাববে তাকে? রাক্ষস? ইরফান হাতের বক্সটা খুলে কাঁটা চামচে এক টুকরো ফিশ কাটলেট তুলে বাম হাতে প্রণবীর থুতনিতে আলতো হাত রেখে বলে,
ফিশ ক্যাটলেট। মুখ ঘুরিয়ে নেয় প্রণমী। এই না, সবার সাথে খাবো। ওরা সবাই আমাদের নিয়ে খেতে বসবে যে। হাসে ইরফান। তো তখনও না হয় খাবে, এখন অল্প মুখে দিলে কিচ্ছু হবে না। দোনোমনো করতে পারল না প্রণমী। এর আগে ইরফান খাইয়ে দিল জোর করে। মুখে খাবারটা যেতেই প্রণমী তৃপ্তিতে শ্বাস ফেলল। পরপর খাবারটা চিবুতে চিবুতে বলল, আপনি খাবেন না? ইরফান তখন খাচ্ছে, বলল, তার বলার অপেক্ষা রাখি? ওদের ভরসায় থাকলে আমাদের দুজনের দিনটায় আগে কিছু খাওয়া হবে না। ওতে আনন্দে সবাই এমনভাবে মেতেছে, ক্ষুধার নাম ভুলে গেছে সবাই। প্রণবী হাসে মাথা নিচু করে। ইরফান দেখল প্রণবীর নাকের নাকফুলটা। হঠাৎ এগিয়ে এসে নাকফুলটা ছুঁতেই প্রণবী আঁতকে ওঠে। ইরফান চেঁচায়, এটা কি? কখন আসলো? আজ সকালে। মানে কি ফালতু কাজ কারবার? কে করেছে? ব্যথা পাওনি? পারমিশন দিয়েছো কেন? আমাকে ডাকোনি কেন?